Hello everyone. Assalamu alaikum. Hello. Assalamu alaikum everyone. আচ্ছা আমরা বোধহয় ইউটিউব থেকে লাইভে চলে যাচ্ছি, ফেসবুক থেকেও লাইভে চলে গিয়েছি। অডিও কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? তোমাদের কাছে কি অডিও ক্লিয়ার? একটু কমেন্টে, ফেসবুকে যারা আছো, ইউটিউবে যারা আছো, একটু কমেন্টে জানিয়ে দাও অডিও কি ক্লিয়ার। আমরা একটু কয়েকজনের আসার, সবাই আসার ওয়েট করি, এরপর আমরা হচ্ছে গিয়ে ক্লাসে এন্টার করব। অডিও কি ক্লিয়ার? একটু কমেন্টে জানিয়ে দাও। ভাইয়া আমার লাইভ পেন্ডিং এ আছে। আমি মডারেটর না, সেটা পেন্ডিং এ। আমরা হচ্ছে একটু ইউটিউবে বোধহয় লাইভে চলে গিয়েছি, ফেসবুকে একটু প্রবলেম হচ্ছে, একটু ইস্যুস হচ্ছে। ফিক্স হয়ে গেলেই আমরা ক্লাসে জয়েন করব। ওয়ালাইকুম আসসালাম মুনতাসির। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা আমাদের ফেসবুকে একটু ইস্যুস হচ্ছে। আহ, না ভাইয়া পেন্ডিং এ, হ্যাঁ পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছো? ইউটিউবে যারা জয়েন করেছো তোমরা কি কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, অনেকেই বলেছো ক্লিয়ার। আচ্ছা কারা কোথা থেকে জয়েন করেছো, কে কোন স্কুলে? আমাদের ফেসবুক একটু টেকনিক্যাল ইস্যুসের কারণে লাইভটা ডিলে হচ্ছে। সো তোমাদের ফ্রেন্ডরা যারা হচ্ছে ফেসবুক দিয়ে ইউজুয়ালি ক্লাস করে ওদেরকে একটু বলো ইউটিউব দিয়ে আপাতত জয়েন করতে। তোমরা কে কোন স্কুল থেকে জয়েন করেছো? বা তোমাদের এখন তো তোমাদের এখনো বই দেয়নি, সো অনেকেই পিডিএফ দিয়ে পড়ছো। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, বা এই যে মাত্র জানুয়ারি, আজকে 12 তারিখ, সেই কয়েকদিনে ক্লাসেস কেমন হলো? আবার জানুয়ারি মানেই কিন্তু হচ্ছে স্পোর্টস ডে। তো তোমাদের ক্লাসেসগুলো কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জানাও। আচ্ছা আমাদের এখন ফেসবুকে আই গেস ফেসবুকে এখন ঠিক আছে, হ্যাঁ। সো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? ফেসবুকে একটু ডিলে হলো, আমাদের একটু টেকনিক্যাল ইস্যুস হয়েছিল। এখন সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ অনেকেই বলছো সবাই শুনতে পাচ্ছো। তোমাদের ক্লাস কে কোন স্কুল থেকে জয়েন করেছো সেটা একটু জানি। আচ্ছা আমরা একটু ক্লাসের ইয়াতে একটু দেখি। আমরা অন্য একটা, তোমরা কে কোন স্কুল থেকে, আমি তোমাদের কমেন্টগুলো, লালবাগ গভর্নমেন্ট মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ, তারপর আমার এক ফ্রেন্ড হচ্ছে আদর্শ স্কুলের ছিল, এখন ডিএমসি তে। তারপর হচ্ছে গিয়ে লালবাগ গভর্নমেন্ট কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সাভার ক্যান্ট পাবলিকের আমার স্কুল ছিল। সাভার ক্যান্ট পাবলিক, আমি আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করেছি, তার মধ্যে একটা স্কুল ছিল হচ্ছে কি সাভার ক্যান্ট পাবলিক। আমি অনেকদিন ওখানে ছিলাম। আমরা একটু, ওকে, আমাদের সবগুলা লাইভের এভরিথিং ক্লিয়ার। হ্যাঁ আমি 12টা, কিভাবে জানলে তুমি আমি এতগুলো স্কুল চেঞ্জ করেছি? আমি বেশ অনেকগুলো স্কুল চেঞ্জ করেছি। আচ্ছা তোমাদের সাথে আমার গত বছরও ক্লাস ছিল, গত বছর আমাদের বিএমপির যে লাইভ ক্লাসগুলো ছিল ওগুলোতে কিন্তু তোমাদের সাথে আমার দেখা হয়েছে। সো এই জন্য ইটস লাইক আবার নতুন করে নতুন ইয়ারে তোমাদের সাথে ক্লাসগুলোতে জয়েন করা।
পুলিশ লাইন কলেজ বগুড়া থেকে জয়েন করেছো, কুমিল্লা জিলা স্কুল, আমার মামারা কুমিল্লা জিলা স্কুলে ছিল, আমি অনেকদিন কুমিল্লায় ছিলাম। তারপর তোমরা অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছো। তোমাদের ক্লাসগুলো কেমন যাচ্ছে? মাত্র তো স্কুল শুরু, আমরা পড়াশোনায় ঢুকবো, কিন্তু তার আগে ধরো একটু আমার জন্য না ক্লাস এইট, আমি একটু আমার স্টোরিটা শেয়ার করি। আমার ক্লাস এইট কেমন ছিল? ক্লাস এইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেনোমেনাল ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। আমার এখন যে ক্লোজ নিট ফ্রেন্ড সার্কেলটা না, ওদের সাথে আমার ওই ক্লাস এইটেই দেখা হয়। অ্যান্ড তখন হচ্ছে গিয়ে আমাদের সময় তো, তোমাদের কি জেএসসি হবে? আমাদের সময় কিন্তু জেএসসি হয়েছিল। তো জেএসসির মানে প্রেশার, স্কুলের এক্সট্রা ক্লাসেস, তারপর নিজেদের প্রাইভেট সব মিলিয়ে মানে দেখা যেত এরকমও দিন গিয়েছে আমরা সকাল 6টার দিকে একটা প্রাইভেট পড়তাম স্কুলে, 6টার দিকে গিয়েছি, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে বাসায় যেতে যেতে সন্ধ্যা 6টা বেজে যেত। তো সারাদিন স্কুলে ওই ফ্রেন্ডদের সাথে, তারপর ওই যে টিফিনের মাঝখানে ব্রেকগুলোতে বা প্রাইভেট শুরু হওয়ার আগের টাইমটাতে সব ফ্রেন্ডরা মিলে গোল হয়ে বসে ভূত এফএমের গল্প করতাম। সো অনেক মানে আমরা অনেক পড়াশোনা করতাম, আবার অনেক মজাও করতাম। তো আমার জন্য ক্লাস এইটটা অনেক মজার ছিল। আমি সাওয়ার ক্যান্ট পাবলিকে ছিলাম ক্লাস এইটে থাকতে, তারপর আবার চেঞ্জ করি, মানে আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করছি। ক্লাস এইটে থাকতে সাওয়ার ক্যান্ট পাবলিকে ছিলাম। তো আমার অনেক অনেক মজার একটা ছিল। আচ্ছা, শহীদ আনোয়ার থেকেও আছে আমার, আমি শহীদ আনোয়ারে ছিলাম, শহীদ আনোয়ারে আমি অনেক দিন পড়েছি। আচ্ছা, ফেসবুকে কমেন্টগুলো আসছে না ফর সাম রিজন, আমরা একটু দেখি। ফেসবুকে ফর সাম রিজন কমেন্টগুলো শো করছে না। ওকে, সো হ্যাঁ এবার দেখা যাচ্ছে কমেন্টগুলো। কমেন্ট দেখতে পাচ্ছি না আমি এবার। আজাইরা প্যাচাল, আচ্ছা আমরা ক্লাসের শুরুতে একটু কথা না বললে হচ্ছে গিয়ে মানে আইস ব্রেকারটা হয় না। আমার ভাইও, ছোট ভাইও তোমাদের সাথে ক্লাসে পড়ানো মানুষ, আমি আমার ভাইকে বলতেছিলাম, ও চলে গেছে, ও হচ্ছে এখন ক্যারেট কলেজে। তো ওর সাথে ও ছুটিতে যখন আসছিল, ওকে তখন আমি বলতেছিলাম যে আমার জানো এইবার ক্লাস এইটের সাথে ক্লাস আছে, তুমি আমার কাছে পড়ে যেতে পারো। বলছে আচ্ছা পড়বো পড়বো করতে করতে ওর ছুটি শেষ হয়ে গেছে। তো তোমাদের সাথে তোমাদের ক্লাস মিলে না আমার হচ্ছে গিয়ে কি জানি বলে, ওর কথা খুব মনে পড়ে। ওর সাথে তো আমার খুব কম কথা হতে পারে, মানে অল্প কিছুক্ষণ কল দিতে পারে। তো তোমাদেরকে পড়ানো অনেকটা হচ্ছে আমার ছোট ভাইকে পড়ানোর মতো আর কি। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট এই চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আমার খুব ভালো লাগতো, আমার আমার ক্লাস এইটের বইটা এখনো আছে বুঝছো, ওটা আমি খুব সুন্দর করে দাগায় রাখছিলাম, কোনটা কোথায় কোন জিনিসটা কোয়েশ্চেন আসতে পারে। সো আমার ক্লাস এইটটা ওয়াজ লাইক ফেনমেনাল। তো তোমাদের জন্য আমার অনেক বেস্ট উইশেস, বিকজ তোমাদের মাত্র হচ্ছে গিয়ে কলেজ স্টার্ট হয়েছে। সো মানে স্কুল স্টার্ট হয়েছে ক্লাস এইটের, অ্যান্ড ক্লাস এইট মানে হচ্ছে লাইক একটা প্রমিনেন্ট বছর। ধরো 6-7 তুমি তখনও ছোট আছো, ক্লাস এইট মানে তুমি অনেক বড় হয়ে গেছো, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছ। সো পড়াশোনার অ্যামাউন্টও বাড়বে, বাট ইউ উইল মেক আ লোডস অফ গুড মেমোরিজ। আমি তো আমার বাসা পৃথিবীতে। আচ্ছা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটাকে তোমরা পড়েছো? একবারও কি পেজ উল্টিয়ে দেখেছো? তোমাদের তো এবার বই দেয়নি, সো এখনো অনেকে পিডিএফ দেখে। আমার বই, নতুন বই দেওয়ার যে জিনিসটা খুব ভালো লাগে, ওই যে বই খুললেই বইয়ের একটা স্মেল আছে না, একটা খুব নতুন বইয়ের যে গন্ধটা, আমার খুব ভালো লাগে। আমি কমেন্টগুলো এখনো দেখতে পাচ্ছি না ফেসবুকে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ এবার আমি দেখতে পাচ্ছি। মণিপুর হাই স্কুল থেকে আছো অনেকে আছো। আমরা সো এখন আমি সব দেখতে পাচ্ছি। একটু আগে না আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না, সো আমার মনে হচ্ছিল আমি একটা ক্যামেরার সাথে কথা বলতেছি। এখন আমি তোমাদের কমেন্টও দেখতে পাচ্ছি, তোমার সাথে কমিউনিকেটও করতে পারতেছি। সো উই আর গুড টু স্টার্ট। তোমরা কি চ্যাপ্টারটা পড়েছো? হ্যাঁ অনেকেই বলছো পড়েছো। আহ, আমি ভালো আছি অনেকে। হ্যাঁ আচ্ছা, তোমরা কি চ্যাপ্টারটা পড়েছো? তাহসিন বলছো পড়নি, মনিকা বলছো পড়েছো, সাইফ পড়েছো। সাইফ গত বছরও ক্লাস 7-এর ক্লাসে ওর সাথে ওর কমেন্ট আমি পড়েছিলাম, আমার মনে আছে। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা অনেকেই পড়েছো, কেউ কেউ পড়নি। আমরা এই চ্যাপ্টারটা, তোমাদের কি ধারণা এই যে শ্রেণীবিন্যাস, আচ্ছা শ্রেণীবিন্যাস, যে শ্রেণীবিন্যাসের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এটার ইংলিশ কি বলতো? প্রাণী জগতের অনেকেই পড়োনি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটার ইংলিশ কি হবে কমেন্টসে? আচ্ছা ফেসবুকে যারা ক্লাস করছো তোমরা কি, আচ্ছা হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এতক্ষণ আমি ফেসবুকে কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। ক্লাসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার, এটার ইংলিশ কি হবে তোমার কি মনে হয়?
এটার ইয়া হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা, অনেকে এখনো ক্লাসে জয়েন করো নাই বা এখনো পড়ার মুডে এন্টার করো নাই, সো বলতেছে এ সেকশন বি সেকশন একসাথে জয়েন করেছিল। হ্যাঁ, কমেন্ট ফেসবুকেরটা দেখা যাচ্ছে না, বারবার সোয়াইপ করা লাগতেছে, মানে লোড হচ্ছে না। সো আমরা একটু, হ্যাঁ এবার এখন, আচ্ছা নাইম, তারপর তায়েব, সুহাইব, তারপর হচ্ছে নাজমা, তোমরা সবাই বলছো ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। আমরা হচ্ছে প্রাণী জগতে বা ক্লাসিফিকেশন অফ জুলজি এটাও বলা যেতে পারে, অ্যানিমাল ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য প্রপার ক্লাসিফিকেশন অফ দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড। এই তো তোমরা তো অনেক কিছুই পারো। সো আমরা এখন শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন পড়বো। ক্লাসিফিকেশন মানে কি? আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। দিস ইজ আ ভেরি ব্যাড পিকচার অফ মি। আমার নাম নওশিন তাবাসসুম মোহনা, আমি কাইন্ডলি 3rd ইয়ারে পড়ছি ঢাকা মেডিকেল কলেজে। আমার আসলে পরীক্ষা মাত্র শেষ হয়েছে, তোমাদের ক্লাস যেমন মাত্র শুরু হলো না, আমার 5 তারিখে মাত্র পরীক্ষা শেষ হয়েছে। সো আই এম কারেন্টলি ইন আ হলিডে। আই এম ভেরি হ্যাপি রাইট নাও, বিকজ কি হয়, পরীক্ষার পরের যে ছুটির দিনটা হয় না, সেটা মানে পরীক্ষার পরে যে ছুটিটা থাকে, দ্যাটস লাইক ব্লিস। আমার অনেক ভালো লাগতেছে। সো তোমাদের তো মাত্র ক্লাস শুরু হলো, তোমাদের কি এখন স্পোর্টস চলতেছে? কার কার স্কুলে স্পোর্টস চলতেছে, বা তোমরা কি কেউ কোনো স্পোর্টসে পার্ট নিয়েছো? পার্ট নিলে কেউ যদি জিতে থাকো তাহলে হচ্ছে গিয়ে কমেন্টটা বলো, আমি পড়তেছি। তারও হ্যাঁ, কমেন্টটা বারবার মানে লোড হয় না, এসে ইয়া করা। হ্যাঁ, অনেকেই বলছো স্কুলে হচ্ছে, হুজাইফা বললা হচ্ছে তোমাদের স্কুলে, আমির বলছো হচ্ছে, আসমা বলছো তোমাদের স্কুলে হচ্ছে। স্পোর্টসের টাইমটা অনেক মজা যায় না? আমাদের যেটা, আমি যেমন যখন সাভার ক্যান্ট পাবলিকে ছিলাম, আমাদের যেটা হতো পুরা জানুয়ারি মাস জুড়ে কি হতো, ফেসবুকে অনেক শম্পা, ফেরদৌস, তোমরা বলছো তোমাদের স্কুলে হচ্ছে জানুয়ারি মাস জুড়ে যেটা হতো, পুরা ধরো প্রথমে হচ্ছে স্পোর্টস হতো, ওই যে দৌড়, বিভিন্ন ধরনের দৌড়, দেন প্যারেড, দেন ডিসপ্লে, এগুলোর প্র্যাকটিস চলতো পুরো 1 মাস ধরে। অ্যান্ড দেন 27 বা 28 জানুয়ারির দিকে হচ্ছে আমাদের পুরা স্পোর্টস ডে ছিল আর কি, তখন পুরা স্কুল সুন্দর করে সাজাতো, অনেক ভালো লাগতো। তো তোমরা কেউ কি কোনো স্পোর্টসে পার্ট নিয়েছো, বা হচ্ছে প্যারেড কিংবা হচ্ছে ডিসপ্লেতে পার্ট নিয়েছো? অনেক এক্সস্টেড লাগে না, মানে যখন প্যারেডে আমরা যখন পার্ট নিতাম, আসার পর বাসায় আসার পর আর কিছু করতে ইচ্ছা করতো না। আচ্ছা, আমরা একটু, অনেকে বলছো নিয়েছো, অনেকে যেমন হামিদা বিএনসিসিতে, নাসিম পার্ট নিয়েছো। আসলে ভালো লাগে এইসব জিনিসে পার্টিসিপেট করলে, হচ্ছে গিয়ে জয়েন করতে, মানে ক্লাসে মানে পড়াশোনা নিয়ে মনোটোনাস লাগে না আর কি, সবকিছু এনজয়েবল থাকে। তাসিন বলছো তুমি পার্ট নিয়েছো, হুজাইফা বলছো নিয়েছো, তারপর আলিফ। সো এটা আসলে মানে পড়াশোনার একটা পার্ট। আমাদের অনেকের মনে হতো যে আচ্ছা এইসবে পার্ট নিলে হয়তো পড়াশোনা হবে না, বাট ইউ ক্যান ব্যালেন্স বোথ। ইটস অল অ্যাবাউট, সারাক্ষণ তো আর পড়া লাগে না, যখন পড়ছো তখন অ্যাটেনশন দিয়ে পড়লেই না, বেশি পড়া না। কিন্তু যেমন আজকের আমাদের যে চ্যাপ্টারটা শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস মানে কি? প্রথম যখন তুমি শ্রেণীবিন্যাস শোনো, তুমি যেমন একটা তোমাদের কি থাকে যে ক শাখা, গ শাখা, বা শাপলা, দোয়েল, বিভিন্ন শাখার নাম থাকে না? তোমাদের সেকশনের নাম কি? তোমাদের তোমাদের কি স্কুলে সেকশন ডিভাইডেড থাকে না? যেমন আমি যখন আমার স্কুলে ছিলাম, আমাদের হচ্ছে দোয়েল, শাপলা, জিনিয়া, এই টাইপের নাম ছিল। তোমাদের কি হচ্ছে? হ্যাঁ, শাপলা, বেলি, এ সেকশন, বি সেকশন, বংশী। হ্যাঁ, আমাদেরও এগুলো ছিল। আমি ঘাটাইল ক্যাম্প পাবলিকে যখন ছিলাম তখন এরকম ছিল, ট্যাগোর, বিটু। তারপর আমার আমার ভাইরা যখন ছিল, ও যে স্কুলে ছিল, ওদের এরকম ড্যাফোডিল, দেন হচ্ছে জিনিয়া, সানফ্লাওয়ার, এরকম মানে এরকম বিভিন্ন নাম ছিল। তো এইটা মানে কি, তোমাদেরকে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপে, যেমন আমি এখন যেমন মেডিকেলে, আমাদের এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, এভাবে করে ভাগ থাকে। তো এটা মানে কি, এটাও কিন্তু এক ধরনের শ্রেণী বিন্যাস, মানে তুমি এটাকে অর্গানাইজ করতেছো, কোনো একটা সার্টেন প্যাটার্নে অর্গানাইজ করতেছো। এটা মানেই শ্রেণীবিন্যাস না, কিন্তু এটাও এক ধরনের শ্রেণীবিন্যাস। সো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বলতে তোমাদের কি ধারণা? শ্রেণীবিন্যাস মানে কি হতে পারে?
তোমাদের কি ধারণা শ্রেণীবিন্যাস মানে কি হতে পারে? তোমাদের কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, ভাগ করে বুঝানো, কোনো কিছু একটা ভাগ করা, এক্স্যাক্টলি, বিভিন্ন ভাগে ভাগ করা। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো, ওকে ঠিক আছে, নেটওয়ার্ক একটু, ভাইয়া কমেন্টটা চলে গেছে। হ্যাঁ, ইউটিউবের কমেন্ট শো করতেছে না একটা রকম। সো শ্রেণীবিন্যাস হচ্ছে এমন একটা জায়গা, বিভাজন পদ্ধতি অনেকটা, যে বিভিন্ন ধরনের, একটারও কমেন্ট শো করতেছে না, ইউটিউব ফেসবুক। আচ্ছা, শ্রেণীবিন্যাস মানে এই যে পৃথিবী, তোমার আশেপাশে তুমি বিভিন্ন ধরনের প্রাণী দেখো না, যেমন বানর, তারপর হচ্ছে এরকম বানর দেখো, বিড়াল, কুকুর, পিঁপড়া, তারপর মাছ, ব্যাঙ, এই যে বিভিন্ন ধরনের প্রাণী দেখো না, এটার সম্পর্কে খুব ইজিলি, যেমন তুমি যেমন বিভিন্ন সেকশনে তোমারটা ডিভাইডেড, যেমন হচ্ছে অনেকে বললা এ সেকশন, বি সেকশন, সি সেকশন, তাহলে তোমাকে যদি তোমার স্কুলে গিয়ে কেউ একজন খুঁজে পেতে চায়, তার কি করতে হবে? যে আচ্ছা ঠিক আছে, সাপোজ তোমার নাম সামিয়া, সামিয়া, আচ্ছা তোমার স্কুলে তো অনেকগুলো সামিয়া থাকতে পারে, আচ্ছা বি সেকশনের সামিয়া, বি সেকশনের কত নাম্বার রোল, বা ক্লাস 8-এর সামিয়া, ক্লাস 8-এ তো অনেকগুলো সেকশন আছে, তার মধ্যে বি সেকশন, বি সেকশনের মধ্যে আবার কি, মানে লোড কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আমার এই সাইড থেকে দেখি, ভাইয়া আমার ইউটিউবে দেখাচ্ছে কোনো ইয়া নেই। ফেসবুকে ওকে, এই তো বিশাল কামরুল বলেছে বিশাল জীবজগৎকে সহজে জানার জন্য, এক্স্যাক্টলি। তোমার স্কুলে তোমাকে কেউ একজন খুঁজে বের করতে হলে, যেমন তোমার ক্লাস, তোমার সেকশন, তোমার রোল, এটা ধরে বের করবে, ঠিক তেমনি তোমার যদি কোনো একটা সার্টেন, যে আচ্ছা ঠিক আছে তুমি আজকে, তোমার এরকম একটা কাহিনী হয়েছিল বুঝছো, আমি যখন এরকম তোমাদের মতো ক্লাস 8-এ আমাদের নিচতলায় একটা বাসায় যে আন্টিরা থাকতো, উনাদের হচ্ছে গিয়ে ওয়ার্ড্রবের একটা ড্রয়ারে হচ্ছে এরকম একটা গুইসাপ পাওয়া গেছে। সো সাপোজ এরকম তোমার একদিন হুট করে তুমি একটা প্রাণী তুমি আগে চিনো না, তোমার এটার ব্যাপারে যদি আরো জানতে ইচ্ছা করে, তুমি কি করবা? তুমি এই যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে খুব ইজিলি এগুলো বের করতে পারবা। সো অনেকেই, আমি তোমাদের আর কিছু অ্যান্সার পড়ি। ক্লাসিফাই দ্য সেকশন, এক্স্যাক্টলি, ক্লাসিফিকেশন করা। আর কি তোমাদের কি মনে হয় আর কি হতে পারে? এই যে ক্লাসিফিকেশন আমরা বলছি, ক্লাসিফিকেশন ওয়ার্ডটার মানে কি? ক্লাস, তার মানে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের প্রজাতি আছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্য, যেমন মানুষ শ্রেণীবিন্যাসের একটা প্রজাতি, বা একটা প্রজাতির আন্ডারে পড়ছে, হোমোসেপিয়ান্স বলছি আমরা, তার মানে কি? যাদের মধ্যে বৈশিষ্ট্যগত মিল আছে, যেমন রেপটাইলস, তোমরা তো রেপটাইলসের নাম শুনেছো, রেপটাইলস শুনেছো, তারপর হচ্ছে গিয়ে ম্যামালস শুনেছো, বা স্তন্যপায়ী আর রেপটাইলস। এখন এই যে এগুলো কিভাবে ভাগ করা হয়? তোমাদের যেমন ক্লাসের ভাগ করা হয় তোমাদের এক্সামের শেষের রোল অনুযায়ী, বা বিভিন্ন সায়েন্স ক্লাব থাকে, আর্ট ক্লাব থাকে, মিউজিক ক্লাব থাকে, তোমাদের ইন্টারেস্ট ওয়াইজ, যে তোমাদের কোথায় কোথায় মিল আছে, ইন্টারেস্ট কোথায় আছে, ঠিক তেমনি প্রাণীদের ক্ষেত্রেও তাদের বৈশিষ্ট্য, মিল, অমিল, পারস্পরিক যে সম্পর্ক, সেটার ভিত্তিতে একটা সুশৃঙ্খল, মানে সাজানো হতে হবে। আমাদের ক্লাসের শুরুতে অ্যাসেম্বলি হয় না, ঠিক তেমনি অ্যাসেম্বলির মতো, যাতে মানে খুব ইজিলি, ধরো তুমি আজকে এরকম একটা প্রাণী দেখলা, ঠিক আছে, এটা একটা নতুন প্রাণী, এই প্রাণীটা দেখার সাথে সাথে তুমি যাতে ইজিলি বের করতে পারো। এখন এই প্রাণীর ব্যাপারে জানতে গিয়ে যদি তোমার 20 বছর লেগে যায়, তাহলে কি তুমি জ্ঞানের অন্বেষণ করতে পারবে? পারবে না, খুব ডিফিকাল্ট হবে না? এই জন্য আমাদেরকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যাতে যে কোনো প্রাণী আমরা খুব সহজেই তার বৈশিষ্ট্য, মিল, অমিল, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটা সুশৃঙ্খল বৈজ্ঞানিক পদ্ধতিতে, সায়েন্টিফিক মেথডে আমরা বের করতে পারি। এই যে সংজ্ঞাগুলো মনে রাখার জন্য একটা আমাদের কি এক্সামে খুব প্রবলেম হয়, আমি যেমন এখন মেডিকেলে আমারও খুব একটা প্রবলেম হয়,
ডেফিনেশন মনে রাখা, আই মিন জাস্ট ইম্যাজিন পুরা লাইন বাই লাইন মনে না থাকলে পরীক্ষায় কিন্তু অনেক সময় মার্কস একটু কম বেশি হয়ে যায়। এটার জন্য একটা ট্রিক আছে, তোমরা কি জানতে চাও ট্রিকটা, বা তোমরা কিভাবে ডেফিনেশন মনে রাখো? আচ্ছা, ইউটিউবে অনেকে বলছো প্রবলেম, আমি ফেসবুক থেকে দেখলাম ইউটিউবে যাদের প্রবলেম হচ্ছে তারা একটু কাইন্ডলি আজকে ফেসবুক থেকে জয়েন করে ফেলো। ইউটিউবে আই গেস একটু ইস্যুস হচ্ছে টেকনিক্যাল, মানে বিভিন্ন জায়গায় টেকনিক্যাল কিছুতে ইস্যুস থাকেই। সো আজকে একটু কষ্ট করে তোমরা ফেসবুক থেকে জয়েন করে ফেলো। ফেসবুকে কি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ, তাসকিন বলেছে শুনতে পাচ্ছ। যারা হচ্ছে গিয়ে শুনতে প্রবলেম হচ্ছে, বা তোমার ফ্রেন্ডরা যদি কেউ ইউটিউব দিয়ে জয়েন করে থাকে ওদেরকে একটু বলো আজকে ফেসবুক দিয়ে জয়েন করতে, আর লাইভটা শেয়ার করে দাও যাতে ইজিলি তোমার ফ্রেন্ডরাও জানতে পারে। আমাদের কিন্তু প্রথম কয়েকটা লাইভ ফ্রিতে যাবে যাতে তোমরা ইজিলি বুঝতে পারো যে আচ্ছা কিভাবে পড়াচ্ছে আপুরা, বা আমি বুঝতে পারছি কিনা। সো এটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আমার ক্লাস 8-এর একটা হাইলাইট ছিল আমার ফ্রেন্ডরা, ওদের সাথে পড়াটা, ওদের সাথে থাকায়, মানে ওই পিয়ার সার্কেলটার কারণে আমার পড়াশোনা আমার অনেক, মানে দেখা যাচ্ছে আমার আজকে পড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু ওদের সাথে থাকার কারণে আমার যাচ্ছে না, পড়তে হবে, পিয়ার প্রেশার ছিল। তো তোমরাও তোমার ফ্রেন্ডদের সাথে কিন্তু ইজিলি ক্লাসটা দেখে ইউ ক্যান বিল্ড আপ আ নিউ ইয়ার গোল। এই বছর আমি সুন্দর মতো পড়বো, পরীক্ষার আগে আমার কোনো স্ট্রেস থাকবে না, আমি সুন্দর মতো মানে চিল অবস্থায় পরীক্ষার হলে যাবো, অ্যান্ড দেন আই উইল গিভ দ্য বেস্ট এক্সাম। অনেকেই বছর ক্লিয়ার আছে। আর যারা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে জয়েন করেছো একটু শেয়ার করে দাও, বা যারা এখন দেখছো শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও ইজিলি জয়েন করতে পারে। আচ্ছা, সো যে কোনো সংজ্ঞা মনে রাখার ক্ষেত্রে খুব কি একটা ডিটেল হচ্ছে কি পয়েন্টগুলো মনে রাখা। এই সংজ্ঞাটার ক্ষেত্রে কি কি পয়েন্ট আছে, মেইন পয়েন্ট কি সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এই সংজ্ঞার কি পয়েন্ট হচ্ছে এটা বিভিন্ন প্রজাতির প্রাণীর বৈশিষ্ট্য, মিল, অমিল এবং পারস্পরিক সম্পর্ক, মানে 4টা ক্রাইটেরিয়া আছে তোমার ক্লাসে যখন ডিভাইড করা হয়, বা তোমাকে যখন আমি তোমার স্কুলে খুঁজতে যাব, তোমার নাম, রোল, ক্লাস, তারপর হচ্ছে গিয়ে কোন ক্লাসে পড়ো, এগুলোর উপর বেস করে তোমাকে খুঁজতে যাবো না? ঠিক তেমনি এই যে প্রাণীগুলোকে যে আমরা ভাগ করব, এটাকে আমরা 4টা জিনিসের উপর ভাগ করব: বৈশিষ্ট্য, মিল, অমিল এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভাগ করব। এর পাশাপাশি এটা হতে হবে সুশৃঙ্খল এবং বৈজ্ঞানিক একটা মেথড। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের কয়েকটা 6টা হচ্ছে কি কি পয়েন্ট আছে। এই কি পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে তুমি কিন্তু ডেফিনিশনটা বানিয়ে লিখতে পারো, এবং তখন কিন্তু তোমার এমন হবে না যে টু দ্য পয়েন্ট বইয়ের ওয়ার্ড লেখনি দেখে তুমি মার্কস কম বেশি পাচ্ছ, বা হুট করে পরীক্ষার হলে গিয়ে সেটার ডেফিনিশন জানি কি ছিল, এরকম কখনোই ফিল হবে না। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? ইউটিউবে যাদের প্রবলেম হচ্ছে একটু ফেসবুক থেকে জয়েন করে ফেলো। একটু টেকনিক্যাল ইস্যুজের জন্য ইউটিউবে প্রবলেম হচ্ছে, তোমরা ফেসবুক থেকে জয়েন করলেই কিন্তু এই ইস্যুটা আর হবে না। এখন আমাদের চারপাশে আমরা অনেক প্রাণী দেখি, এই প্রাণীগুলোর আকার আকৃতি ডিফারেন্ট। যেমন একটা পিঁপড়া আর একটা তিমি মাছ, দুইটার সাইজ পুরাই ডিফারেন্ট না? তারপর ওই যে তোমরা পিঁপড়া আর হাতির গল্পটা শুনছিলা, অনেকটা এরকম, ওই দুইটা কি বিশাল সাইজের ডিফারেন্স না? সো এদের মধ্যে আকার, আকৃতি, বাসস্থান, যেমন মরুভূমিতে যেই ধরনের প্রাণী থাকবে ওরকম প্রাণী কি তুমি আমার আশেপাশে বা তোমার আশেপাশে পাবা? আবার যেসব দেশে মানে কোনোদিন সারাদিন ধরে সূর্যই ওঠে না, আইসল্যান্ড, তারপর আরো কিছু দেশ আছে যেখানে সারাদিন ধরে সূর্যই ওঠে না, নরওয়েতে এমন কিছু সময় আছে বছরে যেখানে ওখানে সূর্যই ওঠে না। সো ওখানকার প্রাণী আর মরুভূমির প্রাণী এই দুইটা কি সেম হবে? অবভিয়াসলি না। ওখানে তুমি যে টাইপের পেঙ্গুইন কি তোমার সাহারার ডেজার্টে বেঁচে থাকবে বা ইজিপ্টের মরুভূমিতে বেঁচে থাকবে? অবভিয়াসলি পসিবল হবে না। সো এই যে এদের আকার আকৃতি, বাসস্থান, খাদ্যাভ্যাস বা কিভাবে চলাফেরা করে, এই যে আমাদের যে সাপ, বা তুমি খুব কমন একটা প্রাণীর কথা চিন্তা করি, টিকটিকি। টিকটিকি কি করে? বুকে ভর করে চলে না? এই টিকটিকি বুকে ভর করে চলে, কিন্তু মানুষ কিন্তু আবার 2 পায়ে চলে। আবার বিড়াল, কুকুর, হাতি এরা আবার 4 পায়ে চলে, চতুষ্পদী। সো এদের কিন্তু চলাফেরারও ডিফারেন্স আছে। সে প্রতিটা ক্রাইটেরিয়া ওয়াইজ কিন্তু আমরা আলাদা আলাদা করে প্রাণীগুলোকে ভাগ করব। ক্লাসিফিকেশন মানে বোঝায় যে বিভিন্ন বৈশিষ্ট্য, সে কিভাবে চলাফেরা করে, সে কি ধরনের খাবার গ্রহণ করে, সে কোন জায়গায় থাকে, তারপর তার গঠন কিরকম, অন্যান্য পারস্পরিক বিহেভিয়ার কিরকম, এইসবের উপর মানে ভিত্তি করে আমরা এটাকে বিভিন্ন ভাগে বা ক্লাসে ভাগ করব। একটা মজার জিনিস বলি, এই চ্যাপ্টারটা তুমি এখন কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো, তুমি এটা এখন পড়ছো, তুমি 9-এ গিয়েও পাবে, 10-এ তো 9-এর কন্টিনিউয়েশনে থাকবে,
কলেজে উঠেও কলেজের ফার্স্ট চ্যাপ্টার কি জানো? শ্রেণীবিন্যাস। সো কলেজের তো দুইটা আলাদা বই থাকবে, জুলজি অ্যান্ড বোটানি, ওখানেও তোমার এই চ্যাপ্টারটা পড়া লাগবে। এইচএসসি যাদেরকে আমি পড়াই ওদেরকেও এই জিনিসটা পড়ানো লাগে। সো তুমি যদি এখন এটা একবার একটু মোটামুটি বুঝে নাও, এটা খুব কঠিন কিছু না, একটু অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করো, দেন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর নিজে বইটা গিয়ে পেজগুলো একটু উল্টাও। যদি বই প্রিন্ট না করে থাকো, পিডিএফটা, আমরা তো সবাই স্ক্রল করি বা ইউটিউব দেখি, একটু পেজগুলো দেখো, দেখবে একদম ইজিলি তুমি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, নাইমা খুব সুন্দর করে ডেফিনেশনটা লিখেছো। আচ্ছা আমরা ইউটিউবে আবার লাইভে যাচ্ছি। একটু আগে ইউটিউবে সমস্যা হচ্ছিল, অনেকেই বলছিল আপু ইউটিউবে লাইভ আসছেই না। আমরা ইউটিউব থেকে আবার লাইভটা এন্ড করে আবার যাচ্ছি। সো তোমাদের যারা হচ্ছে গিয়ে যেই ফ্রেন্ডরা ইউটিউব থেকে যাচ্ছিল ওদেরকে একটু জানিয়ে দাও, বা ইউটিউব থেকে যদি তুমি দেখতে থাকো ওখানে আবার রিজিউম করে ফেলতে পারবে। সো এইসব জিনিসের উপর ভিত্তি করে আমরা বিশাল প্রাণী জগৎকে কয়েকটা ভাগে ভাগ করেছি। এই পর্যন্ত তোমাদের শ্রেণীবিন্যাস বিষয়টা ক্লিয়ার, যে শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়, বা এই রিলেটেড তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো তোমাদের কমেন্টে, যে আপু এই জিনিসটা বুঝতে পারিনি। তাসকিন বলছো বুঝতে পারোনি, কি বুঝতে পারোনি? তোমরা একটা জিনিস, একটা কি পয়েন্ট বলি, যেটা বুঝতে পারোনি সেটা যেহেতু আমি তোমাদের কমেন্ট একটু পরে দেখছি, তুমি আপু এই জিনিসটা বুঝতে পারিনি, ক্লাসিফিকেশন মানে কি সেটা বুঝতে পারিনি, এভাবে বলবে, তাহলে আমি তোমার কমেন্ট পড়ে সাথে সাথে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। ওকে, এবার আসছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কিন্তু প্রাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি। বিবর্তন, যে কোন প্রাণীটা আগে এসেছে, যেমন ডাইনোসর আর ধরো রিসেন্ট যে প্রাণীগুলো আবিষ্কৃত হচ্ছে, এগুলো কি এক হবে? এদের কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা যে যে ভিত্তি করে ডিফারেন্ট ভাগে ভাগ করলাম না, এই ভিত্তি করে কোন কোন স্তরে ভাগ করি। যেমন তোমার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি ক্লাসে পড়ো, কোন ক্লাসে পড়ো? এইটে পড়ো, এইটের কোনো একটা সার্টেন সেকশনে পড়ো, ওখানে তোমার আবার আলাদা একটা রোল আছে। ঠিক তেমনি এগুলোকে আমরা কয়টা ভাগে? 7টা। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টা না একদম মুখস্থ রাখতে হয়, একদম কোনো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এইটার কি তুমি ইংলিশ টার্মগুলো জানো? যেমন বর্গ, বর্গর ইংলিশ কি হবে বলতো? স্কোয়ার না কিন্তু, এই জন্য এটা জিজ্ঞেস করা। অনেক সময় এমসিকিউতে আমাদের এরকম থাকে যে নিচের কোনটার বর্গর যে ইংলিশটা এরপর থাকে আর কি। আচ্ছা যারা ইউটিউব থেকে জয়েন করেছো, অডিও ক্লিয়ার কিনা একটু জানিয়ে দিও। ক্লাসিফিকেশন, আবার বলছি, ক্লাসিফিকেশন মানে হচ্ছে বিশাল প্রাণী জগৎকে তাদের মিল অমিলের ভিত্তিতে আলাদা করে ভাগ করা। যেমন তুমি গরুকে একটা জায়গায় রাখলে, গরু, মহিষ, তারপর যেগুলো চতুষ্পদী ওদেরকে এক জায়গায় রাখলা, মানুষকে এক জায়গায় রাখলা, যারা বহুপদী মানে বুকে ভর করে চলে তাদেরকে এক ভাগে ভাগ করলা, পাখিকে এক ভাগে ভাগ করলা। ধরো তোমার হচ্ছে কি এখানে অনেকগুলো প্রাণী আছে, ঠিক আছে, তুমি এগুলোকে 4 ভাগে ভাগ করলা। একটু মেটাফরিক্যালি বা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই ধরো তোমার কাছে এরকম একটা জায়গায় ধরো তোমার কাছে একটা গরু আছে, তোমার কাছে একটা দোয়েল পাখি আছে, একটা টিকটিকি আছে, একটা ব্যাঙ আছে। এখন আবার একটা ছোট একটা অ্যাকুয়ারিয়ামের ভিতর একটা মাছ আছে। একটা জিনিস খেয়াল করো, এই প্রতিটা, তারপর একটা ধরো ককরোচ আছে, আচ্ছা তেলাপোকা আছে, ঠিক আছে, একটা তেলাপোকা আছে। এখন একটা জিনিস খেয়াল করো, গরু কি, গরুর 4টা পা আছে, ও হৃৎপিণ্ড আছে, ও খাদ্য পরিপাক করতে পারে, ও স্তন্যপায়ীর মধ্যে যাবে। পাখি কি উঠতে পারে, ও আরেকটা ভাগের আন্ডারে যাবে, ও এভিসের আন্ডারে যাবে। আবার হচ্ছে কি টিকটিকি বুকে ভর করে চলে, ও রেপটাইলস এর আন্ডারে যাবে। ব্যাং জন্মের পর কিছু সময় ধরে জলে থাকে, এরপর স্থলে আসে, সে আরেকটা ভাগের আন্ডারে যাবে। এইভাবে ভাগ করাটাকে আমরা ক্লাসিফিকেশন বলতেছি। সো আই গেস ক্লাসিফিকেশন পার্টটা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কেউ যদি তাও না বুঝতে পারো আবার একটু রিওয়াইন্ড করে দেখে নিও, তাহলে দেখবা আর সামনে পড়তে পড়তে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা অনেকেই যে শুভ্রদীপ দেবনাথ সুন্দর করে কমেন্ট করেছো, কিংডম, ফাইলাম। আচ্ছা এই যে জগৎ মানে হচ্ছে, জগতের ইংলিশটা হবে কিংডম। তুমি যেই জগতে থাকো, অ্যানিমাল কিংডম, সবগুলা প্রাণী কিন্তু কিংডম হচ্ছে 2টা, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম। প্ল্যান্টি কিংডম, জগৎ, পর্ব ইংলিশ কি হবে? ফাইলাম।
পর্ব ইংলিশ হবে ফাইলাম, জগৎ পর্ব শ্রেণী। শ্রেণীর ইংলিশটা কি হবে সেটা একটু জানিয়ে দাও। নাইমুর সুন্দর করে অ্যান্সার দিয়েছো, তারপর হচ্ছে গিয়ে আয়েশা আঞ্জুম, রাকিবুল্লাহ সবাই অর্ডার করছে, কারণ বর্গ আছে না, পর্ব মানে ফাইলাম, শ্রেণী মানে কি, শ্রেণী মানে বলো, শ্রেণী মানে ক্লাস, খুব ইজি। বর্গ মানে অর্ডার, বর্গের ইংলিশটা হবে অর্ডার। গোত্র কি, জেনাস, আর সরি গণ জেনাস, গোত্র হচ্ছে ফ্যামিলি, আর প্রজাতি হচ্ছে স্পিসিস। জগৎ পর্ব ফাইলাম, কিংডম ফাইলাম ক্লাস, ফ্যামিলি জেনাস, ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস। তো এভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। হ্যাঁ অনেকেই বলেছো, নাইমা বলেছো, লামিয়া বলেছো, আফিফ, তোমরা তো অনেক কিছুই পারো, তোমরা দেখি সবই পারো। এই স্মল রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল অফ ইউ। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আল্লাহ, তোমরা হচ্ছে এসএসসি 27, আমি হচ্ছে এসএসসি কত ছিল আমার এসএসসি ছিল 19। আল্লাহ, আই ফিল ওল্ড, আমি এত ওল্ড না। আচ্ছা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? সহজে তুমি শনাক্ত করতে পারবে। তুমি একটা টিকটিকি দেখলে, আচ্ছা এটা বুকে ভর করে চলতেছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে রেপটাইলস এর আন্ডারে পড়ে। একটা পাখি দেখতে ছুটতে, সে হচ্ছে গিয়ে এভিস এর আন্ডারে পড়ে। সো এটা শনাক্তকরণ করতে পারে আমরা সহজে। শনাক্তকরণে আইডেন্টিফিকেশন, তোমার সেকশনটা তোমাকে কিসে, তোমার নামটা তোমাকে কিসে হেল্প করছে, বা তোমার সেকশনটা তোমাকে কিসে হেল্প করছে, তোমাকে আইডেন্টিফাই করতে হেল্প করছে। তোমার স্কুলে আমি জিজ্ঞেস করলাম, যেমন কানিজ আছে, কানিজ তোমার ক্লাসে বা তোমার স্কুলে তো অনেকগুলো কানিজ আছে। আচ্ছা ক্লাস 8 এর কানিজ, ক্লাস 8 এ তো আরো 2-3টা কানিজ থাকতে পারে, তো কোন সেকশন, সাপোজ দোয়েল সেকশনের কানিজ, তাহলে ক্লাস 8 এর দোয়েল সেকশনের কানিজ। এখন ওই ক্লাসেও তো আরো 3-4টা কানিজ থাকতে পারে, আচ্ছা ক্লাস 8 এর দোয়েল সেকশনের রোল 20 কানিজ। সো এভাবে করে আমরা অনেকটা ক্লাসিফিকেশনও আমরা এভাবে প্রাণীকে শনাক্তকরণ করতে পারি। প্রাণীর মধ্যে সম্পর্ক বোঝা, যে কিভাবে বিবর্তনীয় যে সম্পর্ক আছে, গবেষণার সুবিধার্থে সাহায্য করে, এবং জীববৈচিত্র্য, এই যে আইসল্যান্ডে যে ধরনের প্রাণী তুমি পাবে, তুমি কিন্তু ইজিপ্টের মরুভূমিতে তেমন প্রাণী পাবে না। তাহলে এই যে জীববৈচিত্র্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীব পাওয়ার যে টেন্ডেন্সিটা, যেমন অস্ট্রেলিয়াতে তুমি কোয়ালা পাবে, তুমি কি কোয়ালা বাংলাদেশে দেখতে পাবে? যদি ইয়াতে আনে, কি জানি বলে, চিড়িয়াখানায় আনে, অনেক সময় বেঁচে থাকে না। আচ্ছা তোমরা এসএসসি 28, ওকে, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা ইয়া ঠিক বলেছো, নাইমা বলেছো তোমার এই চ্যাপ্টার শেষ, কংগ্রাচুলেশন। তাহলে আপু এই যে কোয়েশ্চেনগুলো করছি সাথে সাথে উত্তর দিয়ে দাও। তাহলে আমরা বুঝলাম শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, শ্রেণীবিন্যাসের ভিত্তি কি। শ্রেণীবিন্যাসের জন্য আমরা বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনা করব, যে কিভাবে আমি শ্রেণীবিন্যাস করব, কি দেখে। যেমন ধরো তোমার ক্লাসে তোমার যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে ভাগ করা হবে, লম্বা দিকদেরকে একদিকে দাঁড় করানো হলো, যারা হচ্ছে গিয়ে ধরো একটু শর্ট তাদেরকে একদিকে দাঁড় করানো হলো, যারা একটু মাস্কুলার তাদেরকে একদিকে দাঁড় করানো হলো, যারা একটু নন মাস্কুলার বা একটু লিন তাদেরকে একদিকে দাঁড় করানো হলো, যারা ধরো চশমা পরে তাদেরকে একদিকে দাঁড় করানো হলো, যারা চশমা পরে না তাদেরকে আরেকদিকে, যারা দাঁতে ব্রেসেস পরে তাদেরকে আরেকদিকে দাঁড় করানো হলো, বা আবার যারা হচ্ছে গিয়ে প্রপার ইউনিফর্মে আসেনি তাদেরকে আরেকদিকে দাঁড় করানো হলো। ঠিক তেমন ভাবে আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা ট্রেটসের উপর ভিত্তি করে ভাগ করব। দেহের গঠন, এটা কি এককোষী নাকি বহুকোষী, মেরুদণ্ড আছে কিনা, দেহ প্রতিসম কিনা। প্রতিসমতা মানে কি, এটা মানে কি তোমরা বুঝো? প্রতিসমতা, প্রতিসমতার ইংলিশ হচ্ছে সিমেট্রি, প্রতিসমতার ইংলিশ হচ্ছে সিমেট্রি, প্রতিসমতার ইংলিশ সিমেট্রি। স্পেলিংটা দেখো, ইন্টারেস্টিং না? প্রতিসমতা মানে ধরো এটা একটা প্রাণী, ঠিক আছে, এটাকে আমি মাঝখান দিয়ে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে সমান দুইটা, মানে সেম দুইটা সাইড পাবো না? দেখো দেখতে একই রকম না? আবার আমাকে তুমি যদি মাঝখান দিয়ে ভাগ এভাবে ইমাজিন করো, তাহলে কি হবে? আমার এক সাইডে একটা হাত, আরেক সাইডে আরেকটা হাত, এক সাইডে মাথার হাফ, আরেক সাইডে মাথার হাফ। এরকম ভাবে যেসব প্রাণীকে আমরা ভাগ করতে পারি তাদেরকে আমরা বলি তাদের প্রতিসমতা আছে। সো এরকম যায়, যেসব প্রাণীকে ভাগ করলে প্রতিসমতা পাওয়া যায় সেটাকে আমরা প্রতিসম প্রাণী বলি, যাদের পাওয়া যায় না সেটা অপ্রতিসম প্রাণী। সো এইটার উপর ভিত্তি করেও ভাগ করা হয়। ভ্রূণের বিকাশ, ভ্রূণ বিকাশের ধরন। ভ্রূণ মানে হচ্ছে ধর একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে
তখন তার কিছু অংশ সময় সেটাকে আমরা ভ্রূণ বলি, যে সে এখন একটা এমব্রায়ো, ভ্রূণের ইংলিশ হচ্ছে এমব্রায়ো। এমব্রায়ো স্টেজে সে কিভাবে আছে, ভ্রূণের ধরন, সে কিভাবে বড় হচ্ছে মায়ের পেটে। ধর একটা গরুর মানে যে বাছুর, বাছুর মায়ের পেটে যেভাবে থাকবে, একটা মানুষের সন্তান তো ওভাবে পেটে বড় হবে না, ভ্রূণ মানব ভ্রূণ তো ওভাবে বড় হবে না। ঠিক তেমনি সাপদের ক্ষেত্রে তো পুরাই ডিফারেন্ট। তোমরা দেখবা ইউটিউবে গিয়ে টাইম ল্যাপস দেখবা কিভাবে সাপের বাচ্চা ওই ডিম থেকে বের হয়, বা অনেক সময় ডিসকভারিতে দেখায়, বুঝছো? ইটস সো স্ক্যারি, আই টেল ইউ। আই ওয়ান্স ওয়েন্ট থ্রু ওয়ান অফ দোজ টাইম ল্যাপসেস এন্ড আই ওয়াজ লাইক, ম্যান, হোয়াট ইজ দ্যাট? আই ওয়াজ সো গবস্ম্যাকড। সো এটা অনেক সময় দেখলে হচ্ছে একটু ইন্টারেস্টিং একটা ভিউ পাওয়া যায়, বা ইফ ইউ জাস্ট গো থ্রু ডিসকভারি সামটাইমস you'll just see how diverse the animal kingdom is, or even in general life on earth is. So এটা অনেক একটা ইনসাইটফুল নলেজ। সো জিনগত বৈশিষ্ট্য আছে প্রাণীদের ডিএনএ আর এন এর উপর বেস করে কোথায় থাকে, যেমন ওই যে বললাম সাহারা ডেজার্ট আর আইসল্যান্ড। এরপর আবার হচ্ছে খাদ্যাভ্যাস, সে কি শুধুই, যেমন হচ্ছে হরিণ, হরিণ কিন্তু তৃণভোজী প্রাণী বা হার্বিভোরাস। তৃণভোজী বা হার্বিভোরাস বলতে কি বোঝায় সেটা কি তোমরা জানো? আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। হার্বিভোরাস মানে কি তোমরা জানো? গোত্র হচ্ছে ফ্যামিলি। তোমাদের কি মনে হয় হার্বিভোরাস মানে যারা শুধুমাত্র গাছপালা এইসব জিনিস খায় আর কি। সো খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে, চলাফেরার উপর ডিপেন্ড করে, সে কি বুকে ভর করে চলে, দুই পায়ে চলে, চার পায়ে চলে, সে কিভাবে চলে। সো এখন আমাকে একটু অ্যান্সার দাও। আচ্ছা, ইউটিউবে যাদের ক্লাস হচ্ছে না একটু কাইন্ডলি ফেসবুক থেকে আলট্রা গেমিং, তুমি কি বুঝতে পারতেছো না? অ্যাটেনশন দিয়ে ক্লাস করো, দেখবে সবই বুঝতে পারবে। এভাবে এইসব জিনিস নিয়ে কাটাকুটি না করে অ্যাটেনশন দিয়ে ক্লাস করো। ওকে, এরপর আসা যাক শ্রেণীবিন্যাসের ইতিহাস। এই যে শ্রেণীবিন্যাস, এটার ধারণাটা বা প্রবর্তকটা কে ছিল? কে প্রথম চিন্তা করে যে এভাবে আমাদের প্রাণীগুলোকে নিয়ে ভাগ করা উচিত? এটা তোমাদের কি মনে হয় কে প্রথম ভাগ করছিল? তোমাদের কোনো আইডিয়া আছে জনক কে হতে পারে? আচ্ছা, যারা ক্লাসের অনেকটা মিস করেছো, ক্লাস শেষ হওয়ার পর একটু টেনে দেখে নিও, রেকর্ডিংটা থাকবে। হ্যাঁ, এই যে রাফসান সুন্দর মতো বলেছো, কার্নিভোর মানে যারা শুধুমাত্র মানে শুধু মাংস টাইপের জিনিসপত্র খায়। তৃণভোজী বা হার্বিভোরাস মানে শুধু গাছপালা খায়। অমনিভোরাস মানে সব খায়। সো ইতিহাস অনুযায়ী শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন আবিষ্কার করে, অ্যাজ ইউ গেস্টেড, অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস। এগুলোর মধ্যে ইতিহাসে এই তিনজন মানুষের নাম হচ্ছে উল্লেখযোগ্য, বাট জনক আমরা বলি হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। তাহলে শ্রেণীবিন্যাসের জনককে সবাই একটু কমেন্টে লিখে দাও। শ্রেণীবিন্যাসের জনককে? শ্রেণীবিন্যাস না বিথি হয়নি। ভ্রূণর বিকাশ মানে কিভাবে মায়ের পেটে সেটা ধীরে ধীরে বড় হচ্ছে, এটার পুরো প্রসেসটা। রীতা রানী ঠিক বলেছো, ক্যারোলাস লিনিয়াস, মোহাম্মদ আবরার ঠিক বলেছো, স্পেলিংটা ঠিক হয়নি ভাইয়া। রাফসান, আকিব, তোমরা সবাই ঠিক বলেছো, ক্যারোলাস লিনিয়াস। ওকে, তারপর উনি এই প্রথম আবিষ্কার করে, তিনি আরেকটা জিনিস আবিষ্কার করে, দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ মানে বাইনমিয়াল নেমিং, নমেনক্লেচার। বাইনমিয়াল নমেনক্লেচার। সাপোজ পৃথিবীতে এমন একটা নীতি আসলো, বা বাংলাদেশে বা যে কোনো দেশে এমন একটা নীতি আসলো যে সবার নাম দুইটা পার্ট থাকবে, সবারই দুইটা করে নাম থাকবে। যেমন আমার নাম কি, নওশিন, তাবাসসুম, অহনা, তিনটা নাম। তারপর ধরো কানিস ফাতেমা, ওর দুইটা নাম। তাহলে এরকম করে এমন একটা নিয়ম আসলো সবারই দুইটা নাম থাকবে।
ঠিক তেমনি ক্যারোলাস লিনিয়াস প্রাণী জগতের যত প্রাণী আছে সবাইকে দুইটা বৈজ্ঞানিক নাম, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি হবে? হোমো আমি আচ্ছা মানুষের বৈজ্ঞানিক নামটা আমি বলবো না, তোমরা বলো তো মানুষের বৈজ্ঞানিক নাম কি হবে? তোমরা কি জানো মানুষের মানুষের সায়েন্টিফিক নেম কি বলো তো? যারা যারা শেষ করেছো চ্যাপ্টারটা তারা বলো তো, বা কেউ যদি জেনে থাকো কমেন্ট করো তো। সায়েন্টিফিক নাম, মানুষের সায়েন্টিফিক নেম কি হবে? মানুষের সায়েন্টিফিক নাম আমি তোমাদের, হ্যাঁ আমি অলরেডি ইউটিউবে অ্যান্সার আসা দেখতে শুরু করেছি। আতিকা, আদ্রিতা, নাজিফ, তাহসিন, ফাহিমা। ফেসবুকে এখনো শো করছে না, হ্যাঁ এই যে শো করা শুরু করেছে, আমি কমেন্ট আবার দেখতে পাচ্ছি না। আচ্ছা সালমা, সায়মা, তারপর নভেরা, তোমরা অনেকেই অ্যান্সার করেছো। তো এরকম ভাবে এই যে নাহিয়ান, আয়েশা, আফিফ, রেদওয়ান অনেকেই হচ্ছে অ্যান্সার করেছে, এটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো এরকম দুইটা পদ থাকে। হোমো অংশ যেটা, এটা হচ্ছে মানুষের গণনাম বা জেনাস, গণ বা জেনাসের নাম। আর স্যাপিয়েন্স যে পার্টটা, স্যাপিয়েন্সটা হচ্ছে স্পিসিসের নাম। তা আমরা যদি একটু সুন্দর করে লিখি, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, বলো তো। আচ্ছা আমি ভুলটাই লিখি, তোমরা আমাকে বলো। হোমো স্যাপিয়েন্স এই যে লিখলাম আপু, এখানে এই ভুলটা কি বলো তো? এই হোমো স্যাপিয়েন্স এটা কি ঠিক লিখেছি? আমি যদি এটাই পরীক্ষার খাতায় লিখি যে মানুষের বৈজ্ঞানিক নাম এটা, আমাকে কি মার্কস দিবে? আমি এভাবে করে জানো ক্লাস 8-এ থাকতে আমি, আমাদের যে ফার্স্ট ক্লাস টেস্টটা হয়েছিল, এভাবে করে আমি একটা 1 মার্কস কাটা খেয়েছিলাম। কেন বলো তো, এইটাতে ভুল কি? হ্যাঁ অলরেডি একজন অ্যান্সারটা বলে দিয়েছো, বলো তো অ্যান্সারটাতে এখানে ভুলটা কি? হ্যাঁ অলরেডি হচ্ছে আকিব বলে দিয়েছো। আকিব আরেকটা জিনিস মিস করেছো, হ্যাঁ ওইটা তো ভুল হয়েছে আরেকটা, হ্যাঁ নাসিমা এর পরেরটা ঠিক করে দিয়েছো। এক্স্যাক্টলি, তোমরা তো সবই পারো। আমি এভাবে করে আমি এই ভুলটা করি না, আমি কি করছিলাম নিচে দাগ দিইনি। আমরা যখন লিখি বৈজ্ঞানিক নাম হাতে লেখার ক্ষেত্রে অবশ্যই স্যাপিয়েন্স প্রথম ওয়ার্ডটা, প্রথম লেটারটা বড় হাতের হবে, এরপরটা ছোট হাতে। এবং আরেকটা ম্যান্ডেটরি কাজ হচ্ছে নিচে একটা দাগ দেওয়া লাগবে, হোমো স্যাপিয়েন্স। এই দাগটা না দিলে কিন্তু মার্কস কাটা যাবে, কারণ এটার নিয়মই এরকম যে বৈজ্ঞানিক নামের প্রথম, আমি খুব শর্ট করে বলি, আমরা সামনে আবার পড়বো। বৈজ্ঞানিক নামের প্রথম লেটারটা বড় হাতের হবে এবং সেকেন্ড নামের লেটারটা ছোট হাতের হবে, এবং পুরোটা নামের শেষে দুইটা আলাদা আন্ডারলাইন থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এটা আমার কি হয়েছিল, আমি লাস্ট মোমেন্ট অ্যান্সারটা লিখছি, অ্যান্ড দেন কপসাইকাস সাউলারিস ছিল। তো কপসাইকাস সাউলারিস এটা হচ্ছে কি কিসের বৈজ্ঞানিক নাম, যে বলতে পারবে তার জন্য একটা সুন্দর রাউন্ড অফ অ্যাপ্লজ থাকবে। সো আমরা মোটামুটি বৈজ্ঞানিক নাম বুঝতে পারছি। শ্রেণীবিন্যাসের যে স্তরটা আছে, এটা প্রধান স্তরকে কি জগৎ, জগৎ মানে দুইটা প্রধান জগতে ভাগ করা হয়েছে, প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ। এরপর আছে পর্ব বা ফাইলাম, এই জগৎকে আবার বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে, যেমন মেরুদণ্ডী বা করডাটা, আর্থ্রোপোডা, মলাস্কা, মলাস্কার আন্ডারে যেমন শামুক আছে, আর্থ্রোপোডার আন্ডারে ঘাস ফড়িং, তেলাপোকা এগুলো আছে, আর মেরুদণ্ডীর মধ্যে তো মানুষই আছে, যে আমি দাঁড়িয়ে আছি। তারপর হচ্ছে শ্রেণী, শ্রেণীর মধ্যে কি প্রতিটা পর্বকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, এভিস, রেপটাইলিয়া এইসব শ্রেণীতে। আর বর্গ, প্রতিটা শ্রেণীকে বিভিন্ন বর্গে ভাগ করা হয়েছে। এই বর্গগুলোকে আমরা আবার মানে আরো কিছু ভাগে ভাগ করা হয়েছে। বর্গের মধ্যে গোত্র আছে, ফ্যামিলি, ফ্যামিলিকে আমরা বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বর্গকে গোত্রে ভাগ করেছি। এরপর গোত্রকে গণে ভাগ করেছি, গণকে প্রজাতিতে ভাগ করেছি। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর। আকিব তো খুব ভালো পারছো, রাউন্ড অফ অ্যাপ্লজ। হ্যাঁ এটা দোয়েল হবে, কপসাইকাস সাউলারিস। আমাদের কোয়েশ্চেন এসেছিল এটা বৈজ্ঞানিক নাম কি, আমি খুব তাড়াতাড়ি লিখে
লাস্ট ওই দাগটা দিতে আমার টাইম ছিল না বা মনে ছিল না কিছু একটা। সো ফার আমরা ক্লিয়ার? হ্যাঁ, দোয়েল নূর বলেছো তেলাপোকা হবে না, তেলাপোকাটা আলাদা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তোমরা কি বুঝতে পেরেছো? সোফার যা পড়িয়েছি আপু বুঝতে পেরেছো? আমি তোমাদের কমেন্টগুলো লোড হচ্ছে, আপু পড়ছি। আচ্ছা, সো এভাবে আমরা দেখলাম যে আমরা জগৎকে পর্ব, পর্বকে গোত্র, গোত্রকে গণ, গণকে প্রজাতি, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, প্রতিটাকে এভাবে ভাগ করা হয়েছে। ওকে, এইবার আসা যাক, ও শিট, হাত থেকে ফোন পড়ে গেছে। আচ্ছা, এই যে মানুষের ক্ষেত্রে জগৎ হচ্ছে গিয়ে অ্যানিমাল জগৎ, এরপরে অ্যানিমাল জগৎকে অনেকগুলা ভাগে এরকম শাখায় ভাগ করা হয়েছে। এর একটা শাখা হচ্ছে কর্ডাটা, যাদের মেরুদণ্ড আছে। এই কর্ডাটাকে আবার অনেকগুলো এরকম 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 ভাগে ভাগ করা হয়েছে। এটার একটা হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপ্রায়। এরপর একে প্রাইমেটস বর্গ, গোত্র হোমিনিডে, হোমোগন এবং প্রজাতি স্যাপিয়েন্স, এগুলোকে বিভিন্ন ভাগে এভাবে ভাগ করা হয়েছে। এরপর আমরা দেখব আচ্ছা, সো শ্রেণীবিন্যাস হলো এমন একটা বৈশিষ্ট্য, প্রাণীদের এমন একটা বিভাজন যেখানে প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্য মিল অমিল সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা সহজেই এদেরকে শনাক্ত করতে পারি। এটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং প্রাণীদের শ্রেণীবিন্যাস করার জন্য আমরা এদেরকে বিভিন্ন স্তরে ভাগ করি। অনেকটা ওই যে সিঁড়ি দেখেছো না বা মই দেখেছো না, ওরকম বিভিন্ন ভাগে বা পিরামিডের মতো চিন্তা করতে পারো। এরপর আসা যাক প্রাণী জগতের প্রধান স্তরগুলো কি কি ছিল। তোমরা প্রাণী জগতের প্রধান স্তরগুলো কমেন্টে আরেকবার লিখে দাও। প্রাণী জগতের প্রধান স্তরগুলো কমেন্টে আরেকবার লিখে দাও। আমি কমেন্টগুলো দেখছি আপু। নেট তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? অনেকে বলছো অডিও ক্লিয়ার না। না, এখন অডিও ক্লিয়ার, আমি মাত্র, হ্যাঁ ঠিক আছে। তোমরা একটু ক্লাসিফিকেশনগুলো ঠিক মতো লিখে দাও। কি কি আছে? জগৎ, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। জগৎ কি? জগতেরটা হচ্ছে কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ মানে কি? বর্গ হচ্ছে অর্ডার। গোত্র, গোত্র মানে তার ফ্যামিলি। আর গণ হচ্ছে জেনাস। আর প্রজাতি হচ্ছে স্পিসিস। আমি এবার সরে যাচ্ছি, তোমরা এই জিনিসটা একবার দেখো। হ্যাঁ, সেটা আমরা বিভিন্ন ভাগে এভাবে, হ্যাঁ অলরেডি আকিব লিখে দিয়েছো, প্রমি লিখেছো, হ্যাঁ থ্যাংক ইউ আমান। ওকে, তো এখানে কি কি পার্থক্য আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর? কি কি পার্থক্য আছে? মেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ড থাকে, এদের দেহর গঠন জটিল, এটা তুলনামূলকভাবে সহজ হয়। মেরুদণ্ডী প্রাণী সাধারণত আকারে বড় হয়, অমেরুদণ্ডী প্রাণী সাধারণত আকারে ছোট হয়। উদাহরণ কি? মানুষ, মাছ, পাখি, কেঁচো, ঝিনুক প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণী। সংখ্যা কম, এখানে বাসস্থান বিভিন্ন, এটা প্রধানত জল এবং স্থলচরে থাকে। একটা জিনিস মনে রাখবে, পার্থক্য কোয়েশ্চেন আসলে চেষ্টা করবে এই বৈশিষ্ট্যের এই ছকটা লিখতে, তাহলে তোমার খাতাটা একটু স্ট্যান্ড আউট করে। পাশাপাশি তুমি কিন্তু উপরে ব্লু কালার লাইন দিয়ে, ব্লু কালার দিয়ে এই যে অমেরুদণ্ডী মেরুদণ্ডী বৈশিষ্ট্য লিখতে পারো। আবার অনেক সময় দেখা যায় অনেক টিচার এটা পছন্দ করে না। তা আমি যেটা করতাম, আমি হচ্ছে গিয়ে ছক করেও লিখেছি, আবার এরকমও লিখতাম যে মেরুদণ্ডী প্রাণীর হচ্ছে গিয়ে মানে একটা লাইনে লিখতাম। সাপোজ প্রথম বৈশিষ্ট্য মেরুদণ্ড, আমি লিখতাম মেরুদণ্ডী পার্টটা হচ্ছে গিয়ে ব্লু কালার দিয়ে লিখতাম, মেরুদণ্ডী প্রাণীতে
মেরুদণ্ড উপস্থিত থাকে, এই জিনিসটা লিখতাম। এর পরের লাইনে এসে অমেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ড উপস্থিত থাকে না। এভাবে লিখতে একটু সময় লাগে, কিন্তু অনেক সময় অনেক জায়গায় টিচাররা পছন্দ করে না, সেটা তুমি তোমার ক্লাসে টিচারদের সাথে কমিউনিকেট করে নিলেই হবে। রীতা বলেছো, তারপর শম্পা, তারপর আরমান, নাহিয়ান, রাকিব, তারপর মরিয়ম, সবাই সুন্দর করে লিখে দিয়েছো। ইটস ভেরি ওভারওয়েলমিং। তোমরা কি সুন্দর করে সবাই বলে দিয়েছো। তোমরা কি সোফার যেটা বলেছি বুঝতে পেরেছো, যতটুকু পড়িয়েছি আপু? আজকের পড়াটা কি তোমরা এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে দিই। অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে যাদের মেরুদণ্ড থাকে না। অ্যানিমেলিয়া জগতের অংশ হচ্ছে অমেরুদণ্ডী, মানে এমন অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড থাকে না। তুমি তোমার পিছনে ফিল কর, মেরুদণ্ড আছে, যাদের ক্ষেত্রে থাকে না তাদেরকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলি। প্রায় 97%-এর মেরুদণ্ড থাকছে না, তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলছি। তাহলে বেশিরভাগই কি অমেরুদণ্ডী। অমেরুদণ্ডীদের বৈশিষ্ট্য কি? মেরুদণ্ড থাকে না, তুলনামূলকভাবে সরল গঠনের হয়, এর আকারে ছোট হয়, যেমন কেঁচো, যোগ, প্রজাপতি। এরা বিভিন্ন পরিবেশে বাস করলো, এগুলো কি মেইনলি জল এবং স্থলে বাস করে। এদের শ্রেণীবিন্যাস কি করি? এদেরকে আমরা পরিফেরা, পরিফেরার মধ্যে বিভিন্ন ছিদ্র থাকে, যেমন স্পঞ্জ, বাসায় যে প্লেট পরিষ্কার করে যে স্পঞ্জ, ওইটা দেখে তুমি অনেকটা ভিজুয়ালাইজ করতে পারবে। নিডারিয়া, নিডারিয়া কি? এদের স্টিংগিং সেল থাকে, যেমন জেলিফিশ, হাইড্রা। স্টিংগিং সেল মানে এটা দিয়ে সে মেরে ফেলে, এটাকে নেমাটোসিস্ট বা নিডোসাইট বলে, যেটা সে আক্রমণ করে। প্ল্যাটিহেলমিনথেস, এদের চ্যাপ্টা হয়ে থাকে, প্লেট, প্লেট চ্যাপ্টা না, প্লেটের মতো প্ল্যাটিহেলমিনথেস, চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি। নেমাটোডা হচ্ছে এদের দেহটা নলাকার হয়, নেমাটোডা, নতে নেমাটোডা, নতে নলাকার। এবং এটা কি? গোল কৃমি। দেখো গোল কৃমি যদি এরকম হয়, ও কিন্তু একটা নলের মতোই, তাহলে কি? নেমাটোডা, নতে নেমাটোডা, নতে গোল কৃমি, নলাকার। অ্যানিলিডার ক্ষেত্রে এদের দেহ খণ্ডকিত হয়, এরকম অনেকগুলো খণ্ড 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 একসাথে হয়ে 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 যোগ গঠন করে, কেঁচো বা যোগ গঠন করে। আর্থ্রোপোডা, এদের জয়েন্টেড লেগ থাকে। আর্থ্রোপোডার কথা চিন্তা করলে কেঁচো, সরি, তেলাপোকা, তারপর ঘাস ফড়িং, এইগুলোর কথা চিন্তা করবে, তাহলে ইজিলি তুমি বুঝতে পারবা। যেমন এখানে কিন্তু এক্সাম্পল আছে, পোকামাকড়, মাকড়সা। মলাস্কার ক্ষেত্রে এদের দেহ নরম হয়, যেমন শামুক, ঝিনুক। তুমি যারা সমুদ্রে কক্সবাজার গিয়েছো দেখবা শামুক, ঝিনুক, ওগুলো কিন্তু মলাস্কার আন্ডারে। একাইনোডার্মাটাস, জেলিফিশ, এই যে স্টারফিশ দেখছো না, এরকম স্টারের শেপে হয়, যদি দিস ইজ আ ভেরি ব্যাড ড্রয়িং অফ আ স্টার, হ্যাঁ সেরকম স্টারফিশ দেখেছো না? সো এরকম কিছু প্রাণী আছে যাদের দেহে স্পাইনি স্কিন থাকে এবং কাটা কাটা স্পাইন, স্পাইনের মতো, স্পাইনের মতো থাকে তাদের, যেমন তারা মাছ, সমুদ্র আর্চিন, এরকম। তাহলে আমরা কি বললাম? অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে যাদের মেরুদণ্ড থাকে না। এরা অধিকাংশই অ্যানিমেল জগতের বেশিরভাগই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এদেরকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা। আচ্ছা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, এদেরকে আমরা 8টা ভাগে, টোটাল আমরা 9টা ভাগে ভাগ করছি। 9 নাম্বারটা হচ্ছে মেরুদণ্ডীদের জন্য, 8টা হচ্ছে অমেরুদণ্ডীদের জন্য। যেহেতু 8টা অমেরুদণ্ডীদের জন্য, তাহলে আমরা কি বুঝতে পারছি? তার মানে বেশিরভাগ প্রাণী হচ্ছে অমেরুদণ্ডী। এবং শেষমেশ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, মানুষের খাদ্য হিসেবে খাদ্যের যোগান দেয়। অনেক জায়গায় কিন্তু তেলাপোকা খায়। আচ্ছা, সো আজকে আমরা এতটুকুই দেখব। তোমরা কি পুরোটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। হ্যাঁ, পরে রেকর্ডেড থাকবে। ফিদা, ক্যারোলাস কিছু না, ক্যারোলাস একটা বিজ্ঞানীর নাম। আচ্ছা, সবাই বলছো বুঝতে পেরেছো? যারা পুরো ক্লাসে ছিলে না, অনেক টপিকই, যেমন ক্লাসিফিকেশন, এখন অনেকে জিজ্ঞেস করতে পারে আপু ক্লাসিফিকেশন কি পুরো ক্লাসের পর।
কারণ ওই যে আমাদের একটু টেকনিক্যাল ইস্যুস হয়েছে, যারা এরকম বুঝতে পারোনি তারা হচ্ছে কি এক কাজ করতে পারো, ক্লাস শেষে পুরোটা একটু টান দিয়ে দেখে নিলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ। আমার নেক্সট ক্লাস তোমাদের সাথে 14 তারিখ। আই এম ওয়েটিং টু সি ইউ টিল দেন। আর ক্লাসের পর কুইজটা সুন্দর করে দিয়ে দিবে।